আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? দেখো তো সবকিছু ক্লিয়ার কি না? ফারহানা বলেছো আপু রিভিউ কন্টেস্টে অংশগ্রহণ করার সময় আছে। আর হ্যাঁ, আমাদের আরও 5 দিন সময় আছে। আমরা 7 দিন ইনক্রিজ করছিলাম, টোটাল আরও 5 দিন সময় আছে। তুমি রিভিউ কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবা। আমার ইউটিউবের ক্লাস বা আমার যে কোনো ক্লাস যেখান থেকেই পারো করে প্লেলিস্ট কমপ্লিট করে মেডিকেল অর্ডারের রিভিউ দাও। আমরা 50 জনকে নিব। টোটাল অনেকেই তো রিভিউ দিচ্ছে দেখলাম, সেখান থেকে 50 জনকে আমরা সিলেক্ট করে আমাদের জিকে বই পাঠাবো। আচ্ছা আপু, আজকে লাস্ট ক্লাসে ব্রাইডাল লুকে আসবে মনে হচ্ছে। না না না, ব্রাইডাল লুকে না। আজকে তোমাদের একটা 3টে ক্লাসের আমাদের একটা জিকের একটা আইডিয়া চলে আসলো। তোমাদের মুক্তিযুদ্ধ বাদ দিয়ে যতটুকু টপিক আমাদের দরকার ওইটুকু আমি তোমাদের আপাতত পড়ায় শেষ করলাম। তোমাদের এইচএসসি পরীক্ষার পড়াও শুরু হয়েছে, যাদের এইচএসসি 24 ব্যাচে এই 3টা ক্লাস যারা করে রাখছো তারা জিকের ভয় তোমাদের শেষ। তোমরা চাইলে এখন মুক্তিযুদ্ধের পাঠটাও আমি ইজি করে তোমাদের পড়াই দেবো সামনে, সমস্যা নাই। আপাতত 3টা ক্লাস হয়েছে, এই 3টা ক্লাসের উপর একটা এক্সাম হবে। আজকে কয় তারিখ? আমরা আজকে আচ্ছা আজকে 17 তারিখ, 20 তারিখে নিতে চাচ্ছি পরীক্ষা। তোমরা অনেকে 22 তারিখের কথা বলতেছিলা, কিন্তু আমাদের এই 24 ব্যাচের কথা চিন্তা করে আমরা 20 তারিখে নিচ্ছি, কারণ 24 ব্যাচের আবার এইচএসসি প্রিপারেশন শুরু করতে হবে। তো ওদের তো ইন্টার পরীক্ষা, ওরা জিকে নিয়ে তো বসে থাকতে পারবে না। এই জন্য আমরা 20 তারিখে আমাদের এক্সামটা নিব। আজকে আমি এক্সামে নিয়ে ডিটেলস বলে দিব সব কিছু, কখন কি এক্সাম নিব। ওকে, তোমাদের এই যে বাকি 2টা ক্লাস কার কার কমপ্লিট হয়েছে একটু কমেন্ট করে জানাও তো যে আপু আমার 2টা ক্লাস কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আজকে 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়াবো। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন এবছর আসবে। তোমরা 3টা ক্লাসে কে করছো? হাসান মোহাম্মদ সামিউল বলছে আপু সেরা মডিয়ান এক্সাম কবে হবে? সেরা মডিয়ান যেহেতু 24 ব্যাচের ডেডিকেটেড এক্সাম, 24 ব্যাচের পরীক্ষা শুরু হয়ে গেছে। আবার পরীক্ষা না হইলে আমি সেরা মডিয়ান এক্সাম নেক্সট উইকে ডেট দিতাম, কিন্তু যেহেতু পরীক্ষা এইচএসসি পরীক্ষা, তো এইচএসসি পরীক্ষার পরপরই আমরা সেরা মডিয়ান এক্সামটা নিব। বুঝছো? সবাই রেডি থাকবে, এইচএসসি পরীক্ষার পরপরই আমরা সেরা মডিয়ান এক্সামটা নিয়ে নিব। ওকে, সবাই 2টা ক্লাস করছো আমার, তাই না? ক্লাসগুলো বুঝছো না? আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, তোমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছ। বাংলাদেশের মানচিত্রটা কেন এত বেশি ইম্পর্টেন্ট, তার গুরুত্ব হচ্ছে বাংলাদেশের মানচিত্র থেকে কিন্তু আরও অনেক কিছু তুমি বুঝতে পারবা। বাংলাদেশের মানচিত্র পড়লে আমরা আমাদের দেশের সীমানা কোন জায়গায় কি এটা বুঝতে পারি, আমাদের উত্তর সাইড দক্ষিণ সাইড পশ্চিম সাইডে কি কি আছে এগুলো বুঝতে পারি, জেলা উপজেলা এগুলো সব কিছু বুঝতে পারি। ইভেন আমাদের সীমান্তবর্তী বা ভারতের বা পাকিস্তানের কোন কোন রাজ্য আছে এগুলো বুঝতে পারি। আমরা পশ্চিমবঙ্গ এবং হচ্ছে 7 সিস্টার সম্পর্কে আইডিয়া রাখতে পারি। তারপর নদ নদী রিলেটেড ব্যাপারটাও আমরা গেস করতে পারি যদি মানচিত্রটা ভালো করে আমাদের আইডিয়া থাকে। এই জন্য আমি বারবার বলেছি তোমাদের যে মানচিত্র পড়তে। আচ্ছা, আমি এখানে যে মানচিত্রটা আজকে এখানে দেখাচ্ছি, এই মানচিত্রের উপরের দিকে তোমরা বলো তো, মানচিত্রের উপরের দিকে আমাদের উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ? মানচিত্রের এই যে উপরের যে সাইডটা আছে এই সাইডে কি উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ? তাড়াতাড়ি বলো। উত্তরবঙ্গ, তাই না? মানচিত্রের উপরের দিকে কোনটা? উত্তরবঙ্গ। এবং মানচিত্রের একদম এই নিচের দিকে এই কর্নার, এটা কোন বঙ্গ? মানচিত্রের নিচের দিকে হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দিকে হচ্ছে পূর্ববঙ্গ, এদিকে পূর্ববঙ্গ আর এদিকে পশ্চিমবঙ্গ, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা দেখলাম যে আমাদের মানচিত্রতে তোমার 4টা ভাগ করলাম আমরা। তোমরা সবাই লাইক দাও, কমেন্ট করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও যাতে সবাই আজকের ক্লাসটা করে। ওকে, উপরে উত্তর নিচে দক্ষিণ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এরপরে তোমরা একটু খেয়াল করে দেখবা যে আমাদের এই কর্নারটাতে কি ছিল। এই কর্নারটাতে আমরা দেখেছিলাম এই দিকটাতে আমাদের মানচিত্রের এই দিকটাতে ময়মনসিংহ ছিল, তাই না? এই দিকটাতে ময়মনসিংহ ছিল, এই দিকটাতে সিলেট ছিল। মনে করে দেখো তো, এই দিকটাতে ময়মনসিংহ, এই দিকটাতে সিলেট। আমি বলছিলাম যে আমাদের বিভাগের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ। যদি ময়মনসিংহ না থাকে তাহলে আমরা কি দিব? তাহলে আমরা সিলেট দিব। ওকে, এখন আরেকটা জিনিস বলতেছি, সিলেটে কি পাহাড় আছে না বলো তো সবাই বাচ্চারা? সিলেটে পাহাড় আছে নাকি নাই? সিলেটে কিন্তু পাহাড় আছে। তো এই সিলেটে পাহাড় আছে, আর কোথায় পাহাড় আছে? আমরা কিন্তু চা বাগান জানি, চা বাগানের কথা, যে সিলেটে চা বাগান আছে এবং চট্টগ্রামে চা বাগান আছে। সিলেটের মৌলভীবাজারে চা বাগান আছে, হবিগঞ্জে চা বাগান আছে, সিলেটেও চা বাগান আছে। তারপরে আমরা দেখেছি যে চট্টগ্রামেও চা বাগান আছে। দেখবেন চা বাগানগুলো কোথায়? চা বাগানগুলো পাহাড়ে, তাই না? চা বাগানগুলো পাহাড়ে। দ্যাট মিনস আমাদের সিলেটেও পাহাড় আছে, আমাদের চট্টগ্রামেও পাহাড় আছে। যেই সকল এলাকায় পাহাড় আছে এইটাকে আগে প্রাচীন জনপদের হিসাবে, আমরা প্রাচীন জনপদ পড়ছি, এটাকে হরিকেল বলা হতো। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের যে পাহাড়ি এলাকা আছে সেটাকে কি নামে ডাকা হতো আগে বলো তো? সেটাকে কি বলা হইতো? সেটাকে বলা হতো হরিকেল। তাহলে হরিকেল কোন কোন অঞ্চল নিয়ে গঠিত একটু আন্দাজ করি তো আমরা। হরিকেল সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলগুলো নিয়ে হরিকেল গঠিত। ওকে, হরিকেল সম্পর্কে জানলা। এবং হরিকেলের পাশে, সিলেটের পাশে কি দেখা যাচ্ছে? কামরূপ দেখা যাচ্ছে। কামরূপ কোথায় অবস্থিত বলো?
কামরূপ কোথায় অবস্থিত? কামরূপ কামাখ্যা, নাম শুনছো? কামরূপ কামাখ্যা, কামরূপ কামাখ্যা থেকে জাদুবিদ্যা শিখে এসেছে তন্ত্রমাতা, এরকম করে কিন্তু অ্যাড দেয়। তো এই কামরূপ কামাখ্যা কোথায় বলো তো? কামরূপ কামাখ্যা কিন্তু হরিকেলের উপরে, এটা ভারতের একটা জায়গা। এরপরে আমরা দেখতে পাচ্ছি কামরূপ কামাখ্যার পরে এই যে আমাদের উত্তরবঙ্গ, উত্তরবঙ্গে কি কি আছে? উত্তরবঙ্গে পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রংপুর, এগুলো, তাই না? এই যে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গকে বলা হতো পুণ্ড। উত্তরবঙ্গে বগুড়াও আছে, তাই না? বগুড়া, বগুড়াতে মহাস্থানগড় আছে। মহাস্থানগড়ে কেউ গিয়েছো? বগুড়ার মহাস্থানগড়ে প্রাচীন জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে বগুড়ার মহাস্থানগড় বা পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন। বগুড়ার প্রাচীন জনপদ বা সবচেয়ে জনপদ, প্রাচীন জনপদের নাম কি? প্রাচীন জনপদের নাম হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত, এটাকে পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন বলা হয়। তাই আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে আমাদের উত্তরবঙ্গের যে জায়গাগুলো, এটা পুণ্ড নামে পরিচিত। প্রাচীন জনপদের মধ্যে এটা কি নামে পরিচিত বলো তো? পুণ্ড নামে পরিচিত। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটুকু দেখলাম আমরা। এরপর আমরা চলে যাচ্ছি, একটু খেয়াল করে দেখবা, এই যে এই জায়গাটা, এটা রাজশাহী অঞ্চল না? এই যে আমরা দেখতেছি গৌড় লেখা, এই গৌড় অঞ্চলটা কি রাজশাহী অঞ্চল না? রাজশাহী অঞ্চল। গৌড়, গৌড়ের রাজধানী কর্ণ সুবর্ণ, পুণ্ডের রাজধানী পুণ্ডবর্ধন, এখানে রাজধানীর নাম দেওয়া আছে। তো আমরা গৌড় দেখতে পাচ্ছি রাজশাহী অঞ্চলে। রাজশাহী অঞ্চলে কারা আছো? তোমাদের এই অঞ্চলটাকে গৌড় বলা হতো একসময়, গৌড়, ঠিক আছে? তাহলে গৌড় অঞ্চল কোথায় ছিল? গৌড় অঞ্চলটা ছিল রাজশাহী এবং তার আশপাশে। এরপর আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখো আমাদের মানচিত্র, এটা তো আমাদের বাংলাদেশ, তাই না? এই যে পর্যন্ত আমাদের বাংলাদেশ, বাংলাদেশের খুলনা, কুষ্টিয়া, তারপর হচ্ছে বাগেরহাট, সাতক্ষীরা, এই অঞ্চলগুলি এই দিকে অবস্থিত। এবং তার সাথেই লাগানো যে জায়গাটা পশ্চিমবঙ্গের একটা জায়গা, এটা হচ্ছে রার। রার, বুঝছো? রার হচ্ছে পশ্চিমবঙ্গের অঞ্চলগুলো নিয়ে রার গঠিত, প্লাস বাংলাদেশেরও কিছু অঞ্চল এই দিকটাতে থাকবে। আমি তোমাদের মানচিত্রটা আবার খেয়াল করাচ্ছি, রিভিউ করাচ্ছি, কারণ একটু পরে এই টপিকটা আমরা ডিটেলস আরো বুঝবো। এরপরে তুমি একটু দেখো নিচের দিকে তাম্রলিপ্ত আছে, যাই হোক, এখানে এই যে এই অঞ্চলটা চন্দ্রদ্বীপ, এই চন্দ্রদ্বীপের অঞ্চলটাতে আমাদের কোন বিভাগ দিতে আইডিয়া করতে পারো কিনা? চন্দ্রদ্বীপ বা বাকলা বা বরিশাল বিভাগ। চন্দ্রদ্বীপের এই জায়গাটাতে কি আছে বলো তো? চন্দ্রদ্বীপের এই জায়গাটাতে বরিশাল বিভাগ আছে। এবং রাজশাহীর কিছু অঞ্চল আবার বরেন্দ্র নামেও পরিচিত। রাজশাহীর কিছু অঞ্চল আবার কি নামে পরিচিত? রাজশাহীর কিছু অঞ্চল আবার বরেন্দ্র নামেও পরিচিত। রাজশাহীর কিছু অঞ্চল আবার বরেন্দ্র নামেও পরিচিত। এরপরে সেন্টারের দিকে তাকাও তো, সেন্টারে কি আছে? সেন্টারে বঙ্গ। বাংলাদেশের সেন্টারে কোন জায়গা বলো তো? বাংলাদেশের মানচিত্রের সেন্টারে কোন জায়গা? বাংলাদেশের মানচিত্রটা কিন্তু দারুণ একটা মানচিত্র, তুমি দেখবা এত সুন্দর মানচিত্র অন্য কোনো দেশে নাই। অন্য কোনো দেশের মানচিত্রগুলো তেরা বেকা, কেমন সাপের মতো এমনি এমনি গেছে, কিরকম না? কিন্তু বাংলাদেশের মানচিত্র একটা চার কোনা বা ত্রিভুজাকার টাইপের একটা শেপ আছে, অনেক সুন্দর লাগে আমার কাছে বাংলাদেশের মানচিত্রটা। এখন কথা হচ্ছে, এই যে বাংলাদেশের মানচিত্রের মাঝামাঝিতে আছে ঢাকা। ঢাকা বাংলাদেশের রাজধানী, দ্যাট মিনস বঙ্গ। ঢাকা কোন জনপদের অধীনে ছিল? ঢাকা কোন জনপদের অধীনে ছিল বলো তো? ঢাকা ছিল বঙ্গের অধীনে। এবং এই যে এখানে দেখতে পাচ্ছ বিক্রমপুর, দেখতে পাচ্ছ এই যে বিক্রমপুর, এই বিক্রমপুরটুকু হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ। এই বিক্রমপুরটুকু হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ, বিক্রমপুর একসময় বাংলাদেশের রাজধানী ছিল। ঢাকা বাংলাদেশের রাজধানী হওয়ার আগে একসময় বিক্রমপুর বাংলাদেশের রাজধানী ছিল। তোমরা জানো এই বিক্রমপুর কিন্তু বাংলাদেশকে কেউ না চিনলো বিক্রমপুরকে চিনে, এমন অবস্থা হয়েছে। বিক্রমপুর সারা ওয়ার্ল্ডে পরিচিত ছিল। বিক্রমপুর নিয়ে তোমাদের যদি আমি লেকচার দিতে যাই তাহলে এই ক্লাস শেষ হয়ে যাবে। তবে জেনে রাখো আমাদের মুন্সিগঞ্জের আগের নাম হচ্ছে বিক্রমপুর এবং আমি সেই বিক্রমপুরের মানুষ। এরপর দেখো এই যে বিক্রমপুর, ঢাকার পাশাপাশি হচ্ছে বিক্রমপুর। এরপর আমরা চলে যাবো এই কর্নারটাতে। আচ্ছা, এই যে মানচিত্রের এই জায়গাটা তোমাদের পরিচিত, তাই না? আমি বলেছিলাম এই জায়গাটাতে ভারতের কোন রাজ্য? এই জায়গাটাতে ভারতের কোন রাজ্য বলো তো দেখি? এই জায়গাটাতে ভারতের ত্রিপুরা রাজ্য। এবং ত্রিপুরা বাংলাদেশের কোন জেলার সাথে সম্পর্কিত? ত্রিপুরা বাংলাদেশের কুমিল্লা জেলার সাথে সম্পর্কিত। এই কুমিল্লার নাম ছিল সমতট। কুমিল্লার নাম কি ছিল বলো তো? সমতট। এবং এটার রাজধানী ছিল তোমার বড়কামতা। কুমিল্লার রাজধানী ছিল সমতট এবং এটার রাজধানী ছিল বড়কামতা। এই যে দেখছো তোমাদের কাছে জিকে কত সহজ লাগতেছে না? আমি যদিও মানচিত্র বা এই সকল সীমান্তবর্তী এগুলো নিয়ে আগে তেমন ডিটেলস পড়াইতাম না, কিন্তু এই বছর থেকে লাগবে, কারণ আমাদের পরিস্থিতি চেঞ্জ, সব কিছু চেঞ্জ, আমাদের প্রশ্নের প্যাটার্নটাও একটু চেঞ্জ হবে। তবে মুক্তিযুদ্ধ বাদে না, কিন্তু মুক্তিযুদ্ধ আসবে, তবে মুক্তিযুদ্ধ বাদে কি কি দরকার আমি সব পড়াই দিছি। কুমিল্লার পাশে আমাদের ত্রিপুরা, এবং কুমিল্লা কি নামে পরিচিত ছিল? কুমিল্লা ছিল তোমার সমতট নামে পরিচিত। এই জায়গাগুলো আমাদের মাথায় সেট হয়ে গেছে না? এই জায়গা
এই জায়গাগুলো আমাদের মাথায় কিন্তু সেট হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি একদম নিচের দিকে, তোমরা জানো যে বঙ্গোপসাগর বা আমাদের চট্টগ্রামের পাশে ভারত নাই, কোন দেশ আছে? চট্টগ্রামের একদম কর্নারের দিকে কোন দেশ? চট্টগ্রামের একদম কর্নারের দিকে কোন দেশ? তাড়াতাড়ি বলো। চট্টগ্রামের একদম কর্নারের দিকে হচ্ছে আরাকান রাজ্য। আরাকান মায়ানমারের, আরাকান পাহাড়ের ডুমুর এগুলো থেকে নদীর উৎপত্তি, পড়ছি না আমরা? পড়ছি। এটা হচ্ছে আমাদের আরাকান পাহাড়, এই আরাকান অঞ্চলটা হচ্ছে মায়ানমারের, ঠিক আছে? তাহলে এইটুকু ক্লিয়ার আমরা সবাই, এইটুকু এখন ক্লিয়ার। আর কি কি পড়তে হবে আমি তোমাদের দেখাই দিচ্ছি, চলো পরবর্তী পেজে। এবার আসো, বাংলার প্রাচীন জনপদ সমূহের নাম কি? বাংলার প্রাচীন জনপদ সমূহের নাম বঙ্গ, পুণ্ড, গৌড়, রাঢ়, সমতট, হরিকেল, বরেন্দ্র, বাকেরগঞ্জ। এই নামগুলো এখন পড়তে পারবা। প্রাচীনকালে বঙ্গ জনপদটা কোথায় ছিল? প্রাচীনকালে বঙ্গ মাঝখানে মানচিত্রে কি ছিল বলো তোমরা, এখন নিজে নিজে বলতে পারবা। বঙ্গ জনপদ কোথায় ছিল? বঙ্গ জনপদ ছিল বৃহত্তর ঢাকা, ঢাকার সাথে বরিশাল, ময়মনসিংহ এবং ফরিদপুরের কিছু অঞ্চল ছিল, কিন্তু মেনলি ঢাকা ছিল, ঠিক আছে? তাহলে আমাদের বঙ্গ জনপদে কি কি ছিল? মেনলি ঢাকা ছিল, কিন্তু ঢাকার সাথে লাগানো তো বরিশালের কিছু অংশ আছে এবং উপর দিকে ময়মনসিংহ আর ফরিদপুরের কিছু অংশ আছে, অর্থাৎ ঢাকার সাথে বরিশাল, ময়মনসিংহ এবং ফরিদপুর অঞ্চলটা কানেক্টেড ছিল বঙ্গের। তাহলে বঙ্গ নিচের কোনটি, কোন জেলা বঙ্গের অধীনে ছিল না? ঢাকা, বরিশাল, ময়মনসিংহ আর হচ্ছে কুমিল্লা। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে কুমিল্লা, বুঝছো? এরপরে আসো পরবর্তীতে গৌড়। গৌড় বলেছিলাম কোথায়? গৌড় হচ্ছে আমাদের কোন অঞ্চল? গৌড় তোমার, গৌড় অঞ্চল কোথায় ছিল? গৌড় ছিল আমাদের এই সাইডটাতে, তাই না? গৌড়তে রাজশাহী অঞ্চল ছিল, দেখছো? চিন্তা করে করে অ্যান্সার দেবা। রাজশাহী অঞ্চল ছিল, রাঢ় ছিল পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশ নিয়ে। আচ্ছা, তাহলে আমাদের গৌড় অঞ্চলে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর পাশেই তো চাঁপাইনবাবগঞ্জ, তাই না? তারপরে আমাদের ছিল পশ্চিমবঙ্গের মালদহ, পশ্চিমবঙ্গ কানেক্টেড ছিল। পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাও ছিল। এই যে মালদহ, নদিয়া আর হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, এগুলো আমি তোমাদের কিসে পড়াইছিলাম মনে আছে? আমাদের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে কানেক্টেড তোমার জেলাগুলো পশ্চিমবঙ্গের, সেই জেলাগুলো একটা নেমোনিক দিয়ে পড়াইছিলাম না? নদিয়া তোমার হচ্ছে 24টি মালা বানায়, একটা নেমোনিক দিলাম না প্রথম দিন? এটা পশ্চিমবঙ্গের কিছু জেলা। যাই হোক, আমরা দেখতেছি যে পশ্চিমবঙ্গের আমাদের মালদহ, মুর্শিদাবাদ এবং নদিয়া, সাথে আমাদের চাঁপাইনবাবগঞ্জ, এটা ছিল গৌড়ের সাথে। তারপরে দেখো, আমাদের গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। সমতট ছিল কুমিল্লা আর নোয়াখালী অঞ্চল। হ্যাঁ, সমতট ছিল কুমিল্লা আর নোয়াখালী অঞ্চল। আরেকটা হচ্ছে আমাদের 20 তারিখে কিন্তু তোমাদের জিকে এক্সাম, এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিব। এই 3টা ক্লাসের উপরে জিকে এক্সাম হবে। প্রশ্ন কিন্তু আমি ক্লাসগুলো থেকেই করব, ঘোরায় পেঁচায় করব। যারা একটু ভালো করে পড়াশোনা করবা, হ্যাঁ, প্রশ্ন কিন্তু মোটামুটি কঠিনই হবে। কঠিন বলতে পড়ার বাইরে না, বানায় মনে অন্য জায়গা থেকে আনা দিব না, কারণ অন্য জায়গা থেকে আনা দিলে তোমরা পারবা না। জিকে এমন একটা জিনিস, কমন না পড়া মানে হচ্ছে সে সেই সম্পর্কে জানে না, আর যদি কেউ জানে তাহলে সে অ্যান্সার করতে পারে, অর্থাৎ জানতে হবে আমাদের। এখন ব্যাপারটা হচ্ছে, প্রশ্ন হবে 100 মার্কের, গিফটও আছে, ক্রেস্ট দেওয়া হবে, 5 জনকে ক্রেস্ট দেওয়া হবে। তাই সুন্দর মতো তোমরা পড়াশোনা করো। পরীক্ষার মধ্যে কিন্তু আর আমি মায়াদয়া দেখাতে পারবো না যে 5-6 নাম্বার হয়েছে তারও দিয়ে দিই। ওই যে কন্টেস্টের ক্ষেত্রে মায়াদয়া দেখাই আমি অনেক, কন্টেস্টের রেজাল্ট দেখলেই দেখবা যে তোমাদের খারাপ লাগে। আমার আসলে কেউ কন্টেস্টে অংশগ্রহণ করছে, তার গিফট না দিতে পারলে আমার নিজের খারাপ লাগে। দেখা যায় 5 জনের জায়গায় 50 জন দিয়ে দিতেছি, 6 জনের জায়গায় 36 জন 40 জন গিফট দিয়ে দিতেছি। পরে যারা অংশগ্রহণ না করে তারা আফসোস করে। কিন্তু এক্সামের ক্ষেত্রে আমার 5 জনকেই দিব, 5 জনকে 5টা ক্রেজ দেওয়া হবে, সুন্দর করে নাম টাম লিখে একদম অবস্থান সহ দেওয়া হবে। তাই সুন্দর করে পড়াশোনা শুরু করে দাও। যদি কেউ 26 ব্যাচের ভালো করে ফেলে, 26 ব্যাচের কেউ যদি 6ষ্ঠ 7ম অবস্থানে থেকে যায়, সেই ক্ষেত্রে আমি কনসিডার করতে পারি, কিন্তু পরীক্ষার প্রশ্নটা একটু মোটামুটি কঠিন করব। আচ্ছা, যাই হোক, এবার আসলে যেটা বলতেছিলাম, আমাদের গৌড়ের রাজধানী তো বললামই, সমতট ছিল বৃহত্তর কুমিল্লা আর নোয়াখালী অঞ্চল মিলে, অর্থাৎ কুমিল্লা আর নোয়াখালী কিন্তু পাশাপাশি। কুমিল্লা নোয়াখালী এই দুটা মিলে হচ্ছে সমতট ছিল। এরপর দেখো, জনপদগুলোর মধ্যে প্রাচীন জনপদ ছিল, আমি তোমাদের বলছিলাম মানচিত্র দেখায় বললাম না? প্রাচীন জনপদ ছিল একদম পুণ্ড, এই যে রংপুর উত্তরবঙ্গ, তাই না? বগুড়া, পুণ্ড, তার মানে পুণ্ড বর্ধন, পুণ্ডনগর, মহাস্থানগড়, এটা ছিল প্রাচীন জনপদ। মহাস্থানগড় সম্পর্কে যদি জানতে পারো একটু ডিটেল জানো, তবে এটা আসতে পারে প্রশ্ন, এটা প্রায় বিশেষ কোশ্চেনে দেখি আমরা আসছে। তারপরে দেখো, বরেন্দ্র অঞ্চলটা হচ্ছে রাজশাহী, বগুড়ার পশ্চিমাংশ এবং রংপুর, মানে পুণ্ড আর বরেন্দ্র কাছাকাছি অনেকটা, বুঝছো? মানচিত্র দেখলাম একটু আগে, এটা পড়ার পর আমি আবার মানচিত্র রিভিশন দেখাবো। রাজশাহীর উত্তরাঞ্চল, বগুড়ার পশ্চিমাঞ্চল এবং রংপুর দিনাজপুরের কিছু অঞ্চল মিলে বরেন্দ্র অঞ্চল ছিল।
এরপর হরিকেল, হরিকেল তো আমরা জানলামই, পাহাড়ি অঞ্চল, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট। হরিকেল জীবনে কেউ ভুলবা না, কারণ ছবিতে দেখছো যে কর্নারে পাহাড়ি অঞ্চলগুলোতে সিলেট আর হচ্ছে চট্টগ্রামই ছিল। সিলেট চট্টগ্রাম হচ্ছে হরিকেল। এরপর আমাদের আছে পুণ্ড, মহস্থানগড়, আচ্ছা পুণ্ড, বগুড়ার মহস্থানগড়, রংপুর, দিনাজপুর, এগুলো নিয়ে পুণ্ড ছিল। এরপরে আমাদের আর বাকেরগঞ্জ জনপদটা ছিল বরিশাল, খুলনা, বাগেরহাট নিয়ে। বরিশাল, খুলনা, বাগেরহাটে নিয়ে বাকেরগঞ্জ, ছোট্ট করে বাকেরগঞ্জ, বেশি বড় না। প্রাচীন বাংলার প্রাচীনতম বন্দরের নাম ছিল তাম্রলিপ্ত। চলো এবার আমরা একটু দেখি। রাঢ় অঞ্চলটা ছিল বর্ধমান অঞ্চল নিয়ে। পশ্চিমবঙ্গের বর্ধমান যে সাইডটা আছে সেটা রাঢ় অঞ্চল ছিল। তাহলে এই পড়াটা পড়ছি, এবার আসো আমরা আবার মানচিত্র ব্যাক করি। আমরা একটু আগে যে মানচিত্রটার দিকে তাকাইছিলাম, মানচিত্রে দেখো পুণ্ড, তার মানে পুণ্ড রংপুর, বগুড়ার এই সকল অঞ্চলগুলো নিয়ে পুণ্ড। গৌড়, এই যে দেখো গৌড়তে আছে আমাদের রাজশাহী, বগুড়ার পশ্চিমাঞ্চল, এই ব্যাপারগুলো নিয়ে রাজশাহী। বরেন্দ্র অঞ্চলেও আছে কিছু, বঙ্গ, ছবিগুলো দেখো। আবার রাঢ় অঞ্চলটা ছিল বর্ধমান অঞ্চল নিয়ে, বর্ধমানের সাইডটাতে রাঢ় ছিল। রাঢ় এখন বাংলাদেশে নাই, হ্যাঁ বাংলাদেশের ভিতরে নাই। তারপরে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ ছিল কোথায়? চন্দ্রদ্বীপ বরিশাল অঞ্চল নিয়ে চন্দ্রদ্বীপ ছিল। এই জায়গাটাতে বাকেরগঞ্জ হবে, এই জায়গাটাতে বাকেরগঞ্জ হবে। খুলনা, বাগেরহাট, এই জায়গাটাতে হচ্ছে বাকেরগঞ্জ হবে, বুঝছো? বাকেরগঞ্জ এইটুকু জায়গাতে তোমরা লিখে নিতে পারবা যখন বই পাবা আর কি। হরিকেল, এই যে দেখছো হরিকেল হচ্ছে আমাদের পাহাড়ি অঞ্চল নিয়ে। সমতট, সমতট হচ্ছে তোমার নোয়াখালী আর কুমিল্লা অঞ্চল মিলে। বিক্রমপুর হচ্ছে মুন্সিগঞ্জ। আর ঢাকা, ঢাকার সাথে কি কি অ্যাড করা হয়েছে? ঢাকার সাথে ফরিদপুর, ঢাকার সাথে অ্যাড করা হয়েছে এই যে ঢাকা, ঢাকার সাথে অ্যাড করা হয়েছে এদিকে তোমার, দাঁড়াও, ঢাকার সাথে অ্যাড করা হয়েছে এদিকে ময়মনসিংহের কিছু অঞ্চল, ফরিদপুরের কিছু অঞ্চল, ঢাকার সাথে বঙ্গে অ্যাড হয়েছে। তাহলে এই মানচিত্রের সাথে মিলাই মিলাই আমরা পড়তে পারবো না বলো তো? মানচিত্রের সাথে মিলাই মিলাই এই জিনিসটা পড়লে জীবনে ভুলবা না। এমনি মুখস্থ করতে গেলে জীবনে মুখস্থ হয় না। আমি অনেক ট্রাই করছিলাম তোমাদের সমান বয়সে এমনি মুখস্থ করার, আমার মুখস্থ হইতো না, খালি ভুলে যেতাম। কিন্তু মানচিত্র মিলাই মিলাই সেই জায়গাগুলো যদি মার্ক করে করে এঁকে পড়া যায় তাহলে জিকের মতো মজার জিনিস আর নাই। মানচিত্র মোটামুটি করে আঁকতে পারলেই হয়েছে। ওকে, তাহলে এইটুকু হয়ে গেছে আমাদের এখান থেকে আর কিছু না। চলো বাংলাদেশের স্বাস্থ্য নিয়ে একটু জানি। আমাদের বাংলাদেশের মোট আর্সেনিক আক্রান্ত জেলা হচ্ছে 61টা। আমাদের জেলা টোটাল 64টা। 64টা জেলার মধ্যে 61টা জেলা আর্সেনিক আক্রান্ত, 3টা জেলাতে আর্সেনিক নাই। কোন কোন জেলাতে আর্সেনিক নাই আমি গতদিনই বলেছি। রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবনে হচ্ছে আর্সেনিক নাই। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে আর্সেনিক নাই। এবং WHO এর মতে চট্টগ্রামকে হেলথি সিটি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের কারা আছো? তোমরা হেলথি সিটিতে আসো। এই জন্য একবার ভাবছিলাম যে চট্টগ্রামে বিয়ে শাদী করে ওখানে বসবাস করি। চট্টগ্রাম হচ্ছে হেলথি সিটি, ওখানে অনেক আলো বাতাস সবকিছু বেশি, তাই না? আমি যাইনি কখনো। চট্টগ্রামকে হেলথি সিটি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম WHO এর মতে হেলথি সিটি। এবং বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল। এটা একবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7ই এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7ই এপ্রিল। আচ্ছা, ওয়াকারা কি বলেছো? ওয়াসেকা, ওয়াসেকা বলছে কিছু সোকল ছাত্রী না বুঝে আজীবন মুখস্থ করেই যায়। আচ্ছা, সোকল ছাত্রী না, যারা আসলে উপায় পায় না তারা মুখস্থ করে যায়। যেমন ধরো আমাকে কোনো জায়গায় চান্স পেতে হবে, কিন্তু এই টপিকটা আমাকে বুঝাই দেওয়ার মতো আমার আশেপাশে কেউ নাই, বা আমি কোনোভাবেই সে বুঝার মতো কিছু পাইনি কারো কাছ থেকে, সেক্ষেত্রে আমার মুখস্থ করে অ্যান্সার করে আসতে হবে, চান্স পাইতে হবে। এই জন্য অনেকে মুখস্থ করে, নাহলে বেশিরভাগ মানুষ মুখস্থ এড়াইতেই যায়। এই যে আমি যদি মানচিত্রটা না দেখাই তোমাদের বলতাম এই যে এটা মুখস্থ করো, এখানে একটা নেমনিক দিলাম এমনি মুখস্থ করো, তাহলে তোমরা করতা, বাধ্য হয়ে করতা, কারণ তোমাদের পড়তে হইতো। কিন্তু মানচিত্রটা দেখে একটু বুঝাই দিলাম বলেই তুমি মুখস্থ করতে সুবিধা হবে আর কি তোমার, এটাই হচ্ছে কথা। যাই হোক, আমাদের এখন যে দেখলাম আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7ই এপ্রিল, এবং ইপিআই এর দানকারী সাহায্যকারী সংস্থার নাম ইউনিসেফ। স্বাস্থ্য রিলেটেড যে সংস্থা সেটার নামই হচ্ছে ইউনিসেফ, এটা একটু মনে রেখো। এবং এখানে কিছু কথা আছে ইম্পর্টেন্ট। দেশের প্রথম টেস্ট টিউব বেবি কবে জন্মগ্রহণ করে? আমাদের দেশের প্রথম টেস্ট টিউব বেবি জন্মগ্রহণ করে 2001 সালে 29শে মে। 2001 সালে 29শে মে আমাদের প্রথম টেস্ট টিউব বেবি জন্মগ্রহণ করে। সবুজ ছাতা স্বাস্থ্য পরিচর্যা সেবার প্রতীক। সবুজ ছাতা কি? সবুজ ছাতা স্বাস্থ্য পরিচর্যা সেবার প্রতীক। সবুজ ছাতা স্বাস্থ্য পরিচর্যা সেবার প্রতীক। সূর্যের হাসি কি? সূর্যের হাসি পারিবারিক স্বাস্থ্য সেবার প্রতীক। সূর্যের হাসি কি বলো তো? সূর্যের হাসি পারিবারিক স্বাস্থ্য সেবার প্রতীক। তাহলে দুইটা জিনিস আমরা পড়বো, সবুজ ছাতা স্বাস্থ্য সেবার প্রতীক, সূর্যের হাসি পারিবারিক স্বাস্থ্য সেবার প্রতীক। এইটুকু দেখলাম। এরপর স্পিরুলিনা হচ্ছে শৈবাল জাতীয় খাদ্য, এটা ফ্লোরা মজিদ আবিষ্কার করেছে। তারপরে এখানে আমাদের কলেরা হাসপাতাল ঢাকার মহাখালীতে। তারপরে বাংলাদেশ থেকে অন্ধত্ব দূরীকরণ পরিকল্পনা নাম হচ্ছে ভিশন 2020। এরপর বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব বেবি তিনটার নাম হচ্ছে হীরামণি মুক্তা।
টেস্ট টিউবে আসলে একটা ডিম দেওয়া হয় না, ফার্টিলাইজ করে একটা ডিম দেওয়া হয় না, অনেকগুলো ডিম্বাণু টেস্ট টিউবে দেওয়া হয়, কারণ সিকিউরিটির একটা ব্যাপার আছে যে কোনটা ফার্টিলাইজ আসলে হবে বা কিছু এরকম টেনশনে থাকে। তো অনেকগুলো ডিম্বাণু নিয়ে তারপরে অনেকগুলো শুক্রাণুর সাথে একসাথে দিয়ে রাখা হয়, সেখান থেকে দেখা যায় অনেকগুলো বেবি হয়। বাংলাদেশে প্রথম একসাথে 3টা বেবি হয়েছে, হীরামণি মুক্তা। আমি একটা বিদেশের একটা চ্যানেলে বা একটা নিউজ দেখছিলাম, একসাথে 13টা বা 14টা বেবি হয়েছে। মহিলার এত বড় একটা পেটের ছবি নিয়ে দেখছিলাম যে 13টা বা 14টা টেস্ট বেবি একসাথে বের হয়েছিল। যাই হোক, আমাদের দেশে টেস্ট বেবি কয়টা হয়েছিল প্রথম? আমাদের দেশে টেস্ট বেবি হচ্ছে 3টা। আমাদের টেস্ট বেবি জন্মদানে ভূমিকা রেখেছিলেন ডাক্তার পারভিন ফাতেমা। আমাদের দেশে প্রথম হিমায়িত ভ্রূণ শিশু অপসরার রূপকারক হচ্ছে ডাক্তার রাশিদা বেগম। ডাক্তার রাশিদা বেগম এখন অনেক ভালো ট্রিটমেন্ট করে ইন ফার্টিলাইজেশনের ক্ষেত্রে। ওকে, বাংলাদেশের একমাত্র ঔষধ প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি। এইটা তেজগাঁও, ঢাকাতে। তুমি এখান থেকে এমনি পড়তে পারো। দেশের সর্বশেষ ভাসমান হাসপাতালের নাম জীবন খেয়া। দেখো, ভাসমান হাসপাতাল, জীবন খেয়া, খেয়া মানে নদী, নদী তো পানিতেই ভাসে, ওরকম আর কি। জীবন খেয়া। দেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম জীবন তরি। তরি যে কথা, খেয়াও এক কথা। তরি ও নৌকা, খেয়াও নৌকা, বুঝছো? তাহলে এখান থেকে আর কিছু না, আইসিসি ডিডিআরবির ফুল ফর্মটা কইরো। আইসিসি ডিডিআরবি হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশ, আইসিসি ডিডিআরবি। এখানে এই যে কলেরার হাসপাতাল যেটাকে বলা হয়, এখান থেকে বাংলাদেশের যে খাবার স্যালাইন, সেটা যে 1 মোট চিনি বা 1 মোট গুড়, 1 চিমটি লবণ, 1/2 লিটার পানি, এরকম দেখছো না একটা স্যালাইনের কথা? এটা কিন্তু এই আইসিসি ডিডিআরবি থেকে তৈরি করা হয়েছে, যে ওর স্যালাইন, বেবিজিকে, এগুলো সব আবিষ্কার হয়েছে এখান থেকে। যাই হোক, এগুলো একটু পড়লাম। উদরাময় গবেষণা কেন্দ্র। উদরাময় মানে কি জানো? উদরাময় মানে ডায়রিয়া। তাহলে পরীক্ষায় যদি আসে কলেরা গবেষণা কেন্দ্র কোথায়, অ্যান্সার হবে মহাখালী। যদি আসে ডায়রিয়া গবেষণা কেন্দ্র কোথায়, অ্যান্সার হবে মহাখালী। যদি আসে উদরাময় গবেষণা কেন্দ্র কোথায়, তাহলেও অ্যান্সার হবে মহাখালী। ঠিক আছে? তাহলে এগুলো একটু দেখলে এখান থেকে আমাদের কিছু লাগবে না। তারপর নিচের দিকে একবার রিডিং দিতে পারো, বিশ্ব ডায়াবেটিস দিবস কবে? 14ই নভেম্বর। এরপর একটা ইম্পর্টেন্ট ছক, যেটা এই বছর আসার সম্ভাবনা আছে, আমাদের বিভিন্ন ভাইরাসের সাবটাইপগুলো পড়বা। যদি জুলজি বা বোটানিতে এরকম কিছু পাইতে পারো। ব্লাড ফ্লো ভাইরাসের সাবটাইপ হচ্ছে H5N1, এটা একবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। ফাইলেরিয়া হাসপাতাল কোথায়? তারপরে ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠা হয়? 1946 সালে। যৌথ স্বাস্থ্য পরিবার কল্পনা কর্মসূচি কবে শুরু হয়? সালগুলো একটু দেখতে পারো, এত ইম্পর্টেন্ট কিছু না এটা। হ্যাঁ, একটু সালগুলো যদি পড়তে পারো, পড়ো, স্বাস্থ্য রিলেটেড আর কি সব কিছু। ওকে, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এবার আসো বিভিন্ন রোগের টিকা। বিভিন্ন রোগের টিকা নিয়ে জুলজিতেও তোমরা পড়বা। তারপর এখান থেকেও আসতে পারে। বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগের জন্য, এবং ওপিভি এটা দেওয়া হয়েছে পোলিও রোগের জন্য। মিসেলস হামের টিকা। তারপরে এইচআইভি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি মেনিনজাইটিসের জন্য দেওয়া হয়। ডিপিটি ডিপথেরিয়া হুপিং কাশি টিটেনাস। এমআর টিকা হচ্ছে হামরুবেলার জন্য। এগুলো একটু একবার পড়ে নিও, এটা জুলজিতে আছে একটা চ্যাপ্টারে। এরপরে ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন দিব আমি অনেকগুলা পেঁচায় পোঁচায়া, এগুলা থেকে কোশ্চেন এই বছর আসার সম্ভাবনা আছে। এটা হচ্ছে বিভিন্ন স্থানের বর্তমান নাম আর পুরাতন নাম, এটা জানতেই হবে, এটা বাদ দেওয়ার কোনো ওয়ে নাই এই বছর। আজকে যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া কি, তাহলে প্রাচীন জনপদ আর বিভিন্ন জায়গার নাম। দেখি তোমাদের কে কোন জায়গার আছে। মুন্সিগঞ্জ, দেখো আমি মুন্সিগঞ্জে দেখে বই বের করছি, এই জন্য নিজের জেলা আগে দিছি। তোমরা যদি কখনো বের করো বই বা কিছু করো, তাহলে নিজের জেলা বা নিজের কিছুকে আগে দিবা। দেখো মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জের পুরাতন নাম হচ্ছে বিক্রমপুর। মুন্সিগঞ্জের পুরাতন নাম কি বলো তো সবাই আমার সাথে সাথে একবার করে। মুন্সিগঞ্জের পুরাতন নাম কি? মুন্সিগঞ্জের পুরাতন নাম হচ্ছে বিক্রমপুর। চাঁপাইনবাবগঞ্জের পুরাতন নাম হচ্ছে গৌড়। গৌড় অঞ্চলের পাশে চাঁপাইনবাবগঞ্জ আমরা দেখলাম একটু আগে জনপদ, জনপদের সাথে এটা কিন্তু মিল আছে। তাই এই টপিকটা থেকে এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এই টপিকটা আমাদের বাধ্যতামূলক পড়তেই হবে, বুঝছো? এরপর দেখো গাজীপুর। গাজীপুরের নাম আগে ছিল জয়দেবপুর। গাজীপুরের নাম আগে কি ছিল বলো তো সবাই? গাজীপুরের নাম আগে ছিল জয়দেবপুর। আসাদ গেট, শহীদ আসাদের কথা শুনছো? আসাদের শার্ট নিয়ে শামসুর রহমান একটা কবিতা লিখেছিলেন। আসাদ গণঅভ্যুত্থানের সময় মারা গিয়েছিলেন। তো আসাদের শার্ট, ওই যে যখন আবু সাইদ মারা গেল না, তখন আমার ওরকম মনে পড়তেছিল যে আবু সাইদকে নিয়েও কবিতা লেখা হবে, লেখা হয়েছে কিন্তু।
আবু সাইদকে নিয়ে কবিতা লেখা হয়েছে, এরকম আরও অনেকে নিয়ে দেখো সামনে কবিতা লেখা হবে। ওরকম আসাদ যখন মারা যায় তখন আসাদকে নিয়ে কবিতা লেখা হয়েছে, আর আইয়ুব গেটের নাম পরিবর্তন করে আসাদ গেট করা হয়েছে। এখনও দেখতেছো না অনেক জায়গার নাম চেঞ্জ করে আবু সাইদের নামে করা হচ্ছে, মুগ্ধর নামে করা হচ্ছে, আরও অনেকের নামে, ফায়াজের নামে করা হচ্ছে। তো এরকম ওরকম আমাদের মুক্তিযুদ্ধের সময় ওই ব্যাপারগুলো ছিল আর কি, তোমরা ইনক্লুড করতে পারবে। এখন যখন মুক্তিযুদ্ধ পড়বা না তখন দেখবা যে আমাদের এই যে আন্দোলনটা গেল না, এর সাথে তুমি অনেক কিছু ইনক্লুড করতে পারতেছো এবং ফিল নিয়ে পড়তে পারতেছো। আগে মুক্তিযুদ্ধ পড়াইতাম আমি, তোমরাও পড়তাম, আমরাও পড়তাম, আমরা তো দেখি নাই, আমরা জাস্ট মুখস্থ করতাম, কিন্তু এখন তুমি অনুভব করতে পারবা। আমি এই যে আমাদের যে আন্দোলনটা গেল তখন আমি একদম হাড়ে হাড়ে অনুভব করতেছিলাম কখন কি হচ্ছে, কয় দফা, এই যে 6 দফা আন্দোলন আমরা শুনছি, আমরা কিন্তু 9 দফা দেখলাম, তাই না? তারপরে পরবর্তীতে 1 দফা, এগুলো কিন্তু লেখা হবে সামনে, ইতিহাস যখন হবে এগুলোও থাকবে ইতিহাসে। দেখো আইয়ুব গেট, আইয়ুব খান ছিল তোমার পাকিস্তানের, তার নাম অনুসারে গেট ছিল, পরবর্তীতে সেটা চেঞ্জ করে আসাদ গেট করা হয়েছে। বাংলা একাডেমি বর্ধমান হাউস ছিল বাংলা একাডেমির নাম। প্রধানমন্ত্রীর ভবন, জীবনে কেউ ভুলবা প্রধানমন্ত্রীর ভবনের নাম কি? এরপরে যদি কেউ প্রধানমন্ত্রীর ভবন ভুলা যায় তাহলে আমি বলবো সে বাংলাদেশেই থাকবে না। প্রধানমন্ত্রী ভবন বলো তো, প্রধানমন্ত্রী ভবনের নাম কি? প্রধানমন্ত্রী ভবনের নাম হচ্ছে আমাদের গণভবন। একজন বলতেছে যে আবু সাইদ ভাইয়ের কথা মনে পড়লো, হ্যাঁ আবু সাইদ সহ আরও যারা শহীদ হয়েছে তাদের কাউকে আমরা ভুলবো না, কিন্তু তাদের মধ্যে কিছু নাম তো উল্লেখযোগ্য হিসেবে থাকবেই, এটা সবসময় হয়। মুক্তিযুদ্ধের তত মানুষ মরছে, সবার নাম তো আমরা মনে রাখতে পারি নাই, কিছু নাম আমরা মনে করে সবাইকে একসাথে মনে করি। আচ্ছা আমরা যখন জেকে পড়বো বা যাই পড়বো না কেন, আমি আমার বইতেও অ্যাড করবো, আস্তে পরবর্তী প্রজন্ম কিন্তু ওদের কাউকে ভুলবে না, ওদের না উনাদের বলা উচিত, ওনারা শহীদ হয়েছে। শেরে বাংলা নগরের নাম ছিল আইয়ুবনগর। দেখো আইয়ুবের নাম চেঞ্জ করা হয়েছে কেন বলো তো? কারণ আইয়ুব খান ছিল পাকিস্তানে, তাই ওনার নাম চেঞ্জ করে তারপর শেরে বাংলা নগর দেওয়া হয়েছে। শেরে বাংলা কে জানো? শের ই বাংলা, বাংলার বাঘ। বলো তো বাংলার বাঘকে, বাংলার বাঘকে বল, আরিফুল বল বাংলার বাঘকে, দেখো পারিস কিনা। বাংলার বাঘকে, তোমার আরিফুল ভাই অ্যান্সার দিতে পারতেছে না। বাংলার বাঘকে তাড়াতাড়ি বলো তো বাচ্চারা। বাংলার বাঘ যিনি বলেছিলেন এই দেশ থেকে আমি কুমির তাড়াবো। পানিতে গোসল করতে যাইতো নদীতে, ওনার মা বলতেন যে নদীতে গোসল করতে যাইস না, কুমির আছে, বড় বড় কুমির আছে, নদীতে গোসল করা লাগবে না। বলে কুমির আবার কিছু করতে পারবে না, আমি এই দেশ থেকে কুমির তাড়াবো। বলো তো কে বলছিল আমি এই দেশ থেকে কুমির তাড়াবো? লুবা বলতেছে হাসিনা, মাথার মধ্যে দিব একটা বাড়ি। হাসিনা না, আমাদের শেরি বাংলা বা বাংলার বাঘ বলা হতো একে ফজলুল হককে। একে ফজলুল হক ছিল বাংলার বাঘ। এদেশ থেকে কুমির তাড়াবো বলতে কাদের তাড়ানোর কথা বলছে? একে ফজলুল হকের পূর্ণ নাম হচ্ছে আবুল কাসেম ফজলুল হক। দেখছো তোমাদের আরিফুল ভাই এখন একে ফজলুল হক শুই না, ওর মাথায় আসছে আবুল কাসেম ফজলুল হক। উনি এই দেশ থেকে কুমির তাড়াবো বলতে আসলে ইংরেজদের ইন্ডিকেট করছিল, এদেশ থেকে কুমির তাড়াবো বলতে উনি ইংরেজদেরকে ইন্ডিকেট করছিল ছোটবেলায়। আচ্ছা যাই হোক, সিদ্দাপের কার্যালয় হচ্ছে চামেলি হাউস। প্রধানমন্ত্রীর ভবন তো ভুলবা না, গণভবন। আচ্ছা আগের নাম ছিল করতোয়া, প্রধানমন্ত্রী ভবনের নাম হচ্ছে গণভবন। খুলনার নাম ছিল দেখো জাহানাবাদ। আমি জাহানাবাদ আর জালালাবাদ পাশাপাশি রাখছি। জালালাবাদ সিলেটে শাহজালালের মাজার আছে না, সিলেটে শাহজালালের মাজার আছে, তাহলে সেই হিসেবে মনে রাখবা যে সিলেট হচ্ছে শাহজালালের মাজার আছে, তাহলে সেটা হচ্ছে জালালাবাদ। আর খুলনার বাগেরহাটে খান জাহান আলীর কিছু আছে না, বাগেরহাটে খান জাহান আলী 60 গম্বুজ মসজিদ, তাই খুলনা হচ্ছে জাহানাবাদ। তাহলে জাহানাবাদ আর জালালাবাদ ভুলবা, জালালাবাদ নাম ছিল শাহজালালের নাম অনুসারে, আর খান জাহান আলীর নাম অনুসারে খুলনাতে ছিল জাহানাবাদ। ওকে, তাহলে জালালাবাদ আর জাহানাবাদ ভুল করবো না। সিলেটের আরেকটা নাম ছিল শ্রীহট্ট। সিলেটের আরেকটা নাম কি ছিল বলো তো? শ্রীহট্ট। এবার দেখো যশোরের নাম হচ্ছে খলিফাতাবাদ। যশোর খলিফাতাবাদ, আর বাগেরহাট খলিফাবাদ। বাগেরহাট হচ্ছে খলিফাবাদ আর যশোর খলিফাতাবাদ। তারপর দেখো ময়মনসিংহ হচ্ছে নাসিরাবাদ আর ফরিদপুর হচ্ছে ফাতেহাবাদ। ঠিক আছে, তাহলে ব্যাপারগুলো খেয়াল করবো, সবগুলা বাদ আমি একসাথে করেছি। এগুলো অনেক উল্টাপাল্টা ছড়ানো ছিটানো ছিল, আমি বাদগুলোকে একসাথে রাখছি যাতে তুলনা করে পড়তে পারো। দেখো যশোর খলিফাতাবাদ, যশোর দেখতে ছোটো, যশোর শব্দটা ছোটো বাগেরহাটের চাইতে, তাই না? যশোর শব্দটা বাগেরহাটের চাইতে ছোট না? ছোট, কিন্তু সেটার নামটা ছিল বড়, খলিফাতাবাদ। আর বাগেরহাট নামটা বড় কিন্তু তুলনামূলক এই খলিফাতাবাদের চাইতে খলিফাবাদ ছোট, এভাবে মনে রেখো। ময়মনসিংহ নাসিরাবাদ মনে রাখবা, ময়মনসিংহের নাসির কোথায় আছে? ময়মনসিংহ আছে, নাসির আছে ময়মনসিংহে। এরপরে আসো আমাদের
ফরিদপুর, ফরিদপুর হচ্ছে ফতেহাবাদ, ফ ফ, এটা ভুলবো না। নোয়াখালী, নোয়াখালী হচ্ছে সুধারাম বা ভুলুয়া, নোয়াখালীর নাম ছিল সুধারাম বা ভুলুয়া। কুমিল্লার নাম ত্রিপুরা, এটা জীবনে কেউ ভুলবা? কুমিল্লার পাশেই তো ত্রিপুরা ছিল, তাই না? ওকে। সোনারগাঁও ছিল সুবর্ণগ্রাম, সোনারগাঁও স, সুবর্ণগ্রাম স। মুজিবনগর ছিল বৈদ্যনাথ তলা, মনে আছে? মুজিবনগরের আম্রকাননে, মেহেরপুরের মুজিবনগর, মুজিবনগরের নাম আগে ছিল বৈদ্যনাথ তলা, পরবর্তীতে সেটার নাম মুজিবনগর করা হয়েছে, কারণ শেখ মুজিবের অবদান ছিল তো আমাদের যুদ্ধে, যতটুকুই ছিল অবদান তো ছিল, ওনার নাম অনুসারে মুজিবনগর করা হয়েছে আমাদের বৈদ্যনাথ তলাকে। শাহবাগ, বাগি শাহেনশাহ ছিল নাম, শাহবাগ, তাহলে শাহবাগ বাগি শাহেনশাহ, এই শাহ থেকে এই শাহটুকু নেওয়া হয়েছে আর কি, উল্টা এত বড় বাগি শাহেনশাহ বলতে মনে হয় কষ্ট হইতে বেশি, এই জন্য এটা শাহবাগ বানাই দিচ্ছে আর কি সংক্ষিপ্ত করে, বুঝছো? শরীয়তপুর, শরীয়তপুর ছিল ইদ্রাকপুর পরগনা, শরীয়তপুর আসলে আমাদের মুন্সিগঞ্জের বিক্রমপুরের কাছাকাছি, এটা ছিল ইদ্রাকপুর পরগনা। গজারিয়া ছিল দোয়ার নামে, গজারিয়া আমাদের মুন্সিগঞ্জে। ভোলা শাহবাজপুর, উত্তরবঙ্গ ছিল বরেন্দ্রভূমি, বরেন্দ্র ওই যে দেখছো না রাজশাহীর পাশে, এটা বরেন্দ্রভূমি। রাঙ্গামাটি ছিল হরিকেল, বলছিলাম পাহাড়ি অঞ্চলগুলো হরিকেল নামে পরিচিত, রাঙ্গামাটি ছিল হরিকেল নামে পরিচিত। এরপরে আসো বাংলাদেশ, বাংলাদেশের পূর্ব নাম কি ছিল বলো? আগের নাম কি ছিল? বাংলাদেশের আগের নাম ছিল হচ্ছে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান। সাতক্ষীরার নাম ছিল সাত ঘড়িয়া, দেখো সাত সাত দুইটাতে কিন্তু কমন আছে। রাজবাড়ী গোয়ালন্দ, রাজবাড়ির আগের নাম ছিল গোয়ালন্দ, আমরা তো নদ নদী পড়ার সময় পড়ছিলামই, তাহলে তো মনেই থাকবে। ঢাকার আগের নাম ছিল জাহাঙ্গীরনগর, ঢাবেকা, ঢাকা, ঢুক্কা, দেখো কতগুলো নাম ছিল, ডাক্কা ছিল, ডাক্কা, ডুক্কা, ঢাবেকা, জাহাঙ্গীরনগর ছিল। আর তারপরে বরিশাল, বরিশালের নাম ছিল চন্দ্রদ্বীপ, একটু আগে তো দেখালাম মানচিত্রে, চন্দ্রদ্বীপ, বাকলা বা ইসমাইলপুর বা বাকেরগঞ্জ। এরপর দিনাজপুর, গন্ডোয়ানা ল্যান্ড, দিনাজপুরের নামটা পড়তে একদম দাঁত ভাঙ্গা যায়, গন্ডোয়ানা ল্যান্ড ছিল দিনাজপুর। চট্টগ্রাম হচ্ছে ইসলামাবাদ, পোর্টল্যান্ড, পোর্ট গ্র্যান্ড, চট্টলা, চাটগাঁও, চচ দিয়ে মিল আছে। মহাস্থানগড় হচ্ছে পুণ্ডবর্ধন, একটু আগে তো দেখলাম পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন, এটা ছিল মহাস্থানগড়ে। তারপরে বাদ বাকিগুলো আসলে তোমাদের আমি তো পিডিএফ দিয়ে দিব, মুখস্থ করবে, আমি এমনি মুখস্থ করতাম। ময়নামতি, রোহিতগিরি, কক্সবাজার, ফালকিন, জামালপুর, সিংহজানি, এমনি করে বক 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 করে পড়তে থাকতাম আর কি, এটা একটু মুখস্থ টাইপেরই ব্যাপার। গাইবান্ধা, ভবানীগঞ্জ, রাজউক, ডিআইটি ভবন। তারপরে আমরা দেখতে পাচ্ছি সাভার, সাভাউর। নোয়াখালী, কুমিল্লা অঞ্চলকে সমতট বলা হইতো, একটু আগেই তো দেখলাম আমরা। সেন্ট মার্টিনের নাম ছিল নারিকেল ঝিঞ্জিরা, এটা আসার সম্ভাবনা আছে, সেন্ট মার্টিনের নাম নারিকেল ঝিঞ্জিরা। নিঝুম দ্বীপ, বাউলারচর, নোরোশন স্কোয়ার, এটা ছিল 0 পয়েন্ট, তো এগুলো একটু মুখস্থ করবা, এখান থেকে আর কিছু না, এখানে যা যা আছে বাদ বাকিগুলো সবটাই তোমার মুখস্থ করতে হবে, এখানে অনেকগুলো দেওয়া আছে। প্রধানমন্ত্রীর কার্যালয়, পুরাতন সংসদ ভবন ছিল প্রধানমন্ত্রীর আগের কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল রমনা হাউস, এগুলো একটু দেখো, হ্যাঁ ইম্পর্টেন্ট আছে, আমি সবগুলোই তোমাদের পড়ার মতো করে বুঝাই দিচ্ছি। এরপরে দেখো বাংলাদেশের ভৌগোলিক নাম, এটাও অনেক ইম্পর্টেন্ট। সাগরদ্বীপ বা দ্বীপ জেলা হচ্ছে ভোলা। বাংলার শস্য ভাণ্ডার, বাংলার ভ্যানিশ বলা হয় কাকে? বাংলার ভ্যানিশ কাকে বলা হয়? বরিশালের কারা আছো? বাংলার ভ্যানিশ কাকে বলা হয়? ফাহমিদা বলছে আপু তাহলে ছোটোবেলা থেকে এমন বকবক করেন, আমি জোরে জোরে পড়তাম ছোটোবেলা থেকে, আর আমি তোমার কথা শিখছি অনেক পরে, ছোটোবেলা একদম ছোটো বাচ্চারা একদম টট্টর করে না, 6 মাস থেকেই কথা বলে, আমি অনেক পরে কথা শিখছি এবং কান্না করতে পারতাম না, কান্নাও করতাম না, তারপরে প্রায় 1 বছর এমন সময় লাগছে, আমার দেরি হয়েছে, কিন্তু যখন কথা শুরু করছি তারপর থেকে মনে আমি বকবক করতেছি, আমার কাছে মনে হয়। আচ্ছা যাই হোক, দেখো এরপরে 12 আউলিয়ার দেশ হচ্ছে চট্টগ্রাম, কিন্তু 360 আউলিয়ার দেশ সিলেট, এই দুটার মধ্যে একটু পার্থক্য খেয়াল করো। 360, 60 লিখতে শ লাগে, সিলেট লিখতে শ লাগে। 60 লিখতে কি লাগে? 60 লিখতে শ লাগে, সিলেট লিখতে শ লাগে। 60 লিখতে শ লাগে, সিলেট লিখতে শ লাগে। আর হ্যাঁ ভ্যানিস ইতালি, ভ্যানিস ইতালিতে আছে, কিন্তু বাংলার ভ্যানিস হচ্ছে, বাংলার ভ্যানিস তোমার বরিশাল। দেখো এবার আসো 12 আউলিয়া আছে চট্টগ্রাম, তারপর চট্টগ্রাম বাংলাদেশের প্রবেশদ্বার, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী অথবা দ্বিতীয় রাজধানী বলতে পারো চট্টগ্রাম। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া, এগুলো মুখস্থ করবা। পর্যটন রাজধানী কক্সবাজার। বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কাকে বলো তো? বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় খুলনাকে। আসলে আমরা বাংলাদেশিরা না নিজেদের অনেক ছোটো ভাবি, বুঝছো? ছোটো ভাবি কে লিগা? তোমার আমরা ভাবি যে ভারত আমাদের চাইতে উন্নত, কুয়েত আমাদের চাইতে উন্নত, তারপরে ইতালি আমাদের চাইতে উন্নত, এই জন্য আমাদের দেশের এক এক জায়গার নাম দিই আমরা, লন্ডন, তারপরে কুয়েত ইত্যাদি নাম দিই, কারণ আমরা ভাবি যে ওরা উন্নত, ওদের দেশের খাবার দাবার উন্নত, ড্রেস আপ উন্নত, এগুলা ভাবি, বুঝছো? কিন্তু আমরাও হয়ে যাবো ইনশাল্লাহ, তাই না? আমাদেরও বেশি টাইম লাগবে না, আমরা প্রজন্ম কাজ করে পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের বাচ্চা কাচ্চা যারা আসবে ইনশাল্লাহ সামনে, আমরা তাদের আমাদের দেশটাকে কুয়েতের মতো বা তোমার কাতারের মতো বা লন্ডনের মতো একটা দেশ উপহার দিব, তাই না? আচ্ছা দেখো এরপর আমাদের হিমালয়ের কন্যা হচ্ছে পঞ্চগড়, কারণ পঞ্চগড়ের পরে হিমাচল, দেখো ওইদিকে পঞ্চগড়ের সাইডে হচ্ছে হিমালয়,
পশ্চিমা বাহিনীর নদী ডাকাতিয়া নদী। পশ্চিমা বাহিনী তো ডাকাত ছিল, তাই না? পশ্চিমারাই তো ডাকাত, পশ্চিমা বলতে পশ্চিম পাকিস্তান। পশ্চিমা বাহিনীর নদী ডাকাতিয়া নদী মনে রাখা যায়। রিশান নগরী বা মসজিদের শহর বলা হয় ঢাকাকে, কারণ ঢাকাতে প্রচুর পরিমাণে মসজিদ আছে। ঢাকাতে যখন আজান দেয় দেখে একসাথে অনেক মসজিদ একসাথে আজান দেয়, এবং পুরান ঢাকাতে তুমি যদি বারান্দায় দাঁড়াও আজানের সময় অনেক ভাল লাগে, অনেক সুন্দর একটা চারিদিক থেকে একটা আওয়াজ ভেসে আসে। এবং ঢাকাতে প্রচুর পরিমাণে রিক্সাও আছে, এই জন্য ঢাকাকে রিক্সার নগরীও বলা হয়। প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ, প্রাচ্যের ড্যান্ডি। আর প্রাচ্যের অক্সফোর্ড কোনটা? প্রাচ্যের ড্যান্ডি কোনটা আর প্রাচ্যের অক্সফোর্ড কোনটা? তাই দেখি মনে আছে কিনা বাচ্চারা? প্রাচ্যের ড্যান্ডি কোনটা আর প্রাচ্যের অক্সফোর্ড কোনটা? প্রাচ্যের ড্যান্ডি কোনটা, প্রাচ্যের অক্সফোর্ড কোনটা? প্রাচ্যের ড্যান্ডি হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ কার খেলা হবে? শামীম ওসমান। আর খেলা হবে না, আমাদের খেলা শেষ। শামীম ওসমানের খেলা কিন্তু শেষ। শামীম ওসমানের বাড়িও ভেঙে দিছে সবাই, একদম অনেক সুন্দর নাকি বাড়ি ছিল একটা, শামীম ওসমানের বাড়িঘর সব ভেঙে দিছে। আর বাংলাদেশে শামীম ওসমান কোনো খেলা দেখাতে পারবে না। তাহলে নারায়ণগঞ্জ হচ্ছে প্রাচ্যের ড্যান্ডি, আর নারায়ণগঞ্জ আমাদের প্রধান নদী বন্দরও। প্রাচ্যের অক্সফোর্ড হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দুটো মনে রেখো। নদীমাতৃক দেশ হচ্ছে বাংলাদেশ, ভাটির দেশ বাংলাদেশ। বাংলাদেশকে নীরব খনির দেশ বলা হয়, কারণ কোন দিন জানি কোন জায়গায় কি খনি আবিষ্কার হয়ে যায়। আমার কাছে মনে হয় বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর ধনী দেশই হয়ে যায় কিনা কোনো এক সময়, কারণ নীরব খনির দেশ। আমাদের দেশে যদি স্বর্ণ, গ্যাস, হীরা এগুলো বাইরেতে থাকে আর আমরা যদি তুলতে পারি তাহলে তো আমরা রিচ হয়ে যাবো, তাই না বলো তো? আচ্ছা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে তো সমস্যা নাই। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে কি বলো? সুন্দরবন। কুমিল্লার দুঃখ গোমতী, সোনালী আসাদে, সেগুলো সব পারবে, এগুলো মুখস্থ করবে। চট্টগ্রামের দুঃখ চাকতাই খাল। রুটির ঝুড়ি বলা হয় নওগাঁকে, এটা অনেক ইম্পর্টেন্ট। রুটির ঝুড়ি নওগাঁ। কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। পটুয়াখালীর কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। এখান থেকে সূর্যোদয় উদয় এবং সূর্যাস্ত দেখা যায়। ওয়াইফাই নগরী সিলেট। এরপর দেখো আমাদের কিছু বাঁধ। ডিএনডি বাঁধ, ঢাকা নারায়ণগঞ্জ জ্যামরা বাঁধ, বাকলেন বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে 1864 সালে হয়েছে। এগুলো একটু পরে। সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা। এখানে কিছু ভ্যালি আছে, সাজেক ভ্যালি, রাঙামাটি, অনেকে সাজেক যায় না, সাজেক রাঙামাটি। বলিশিয়া ভ্যালি, মৌলভীবাজার, হালদা ভ্যালি, খাগড়াছড়ি, ভেঙ্গি ভ্যালি, রাঙামাটি। এই ভ্যালিগুলো পরিচিত, বুঝছো? ভ্যালিগুলোর নামগুলো মুখস্থ করো। এবার আসে এবারের জয় করছে কারা কারা? বাংলাদেশে মোট এবারের জয় করছে 6 জন। 6 জনের মধ্যে লাস্টের এবারে যে জয় করছে তার নামটা এবং তারিখটা মনে রাখতে হবে আমাদের। লাস্টে এবারে জয় করলো বাবর আলী, ডাক্তার বাবর আলী। এই ডাক্তার বাবর আলী 19 মে 2024 সালে উনি এবারে জয় করে আসছে। ওকে, একজন বলছে সাগর পুত্র নাই, না সাগর পুত্র নাই, সাগরের কন্যাই আছে। জলপ্রপাত, এই জলপ্রপাতগুলো অনেক ইম্পর্টেন্ট। মাধবকুন্ড জলপ্রপাত বড়লেখা মৌলভীবাজারে। তারপরে হচ্ছে হামহাম জলপ্রপাত কমলগঞ্জ মৌলভীবাজারে। নাফাখুম জলপ্রপাত বাংলার নায়াগ্রা। দেখো নায়াগ্রা কোথায় অবস্থিত বলো তো? নায়াগ্রা মনে হয় আমেরিকাতে, তাই না? নায়াগ্রা জলপ্রপাত, নায়াগ্রা জলপ্রপাত আমেরিকাতে মনে হয়, আমেরিকা বা কানাডাতে। কানাডাতে নায়াগ্রা জলপ্রপাত আই থিঙ্ক, যাই হোক মনে পড়তেছে না এখন। আমার আজকে মনে হইতেছিল তোমাদের যদি ইন্টারন্যাশনাল যে অ্যাড করে দেয় তাহলে কি হবে। হ্যাঁ, আমাদের প্রি মেডিকেল কোর্সে যারা জয়েন করতেছো তাদের জন্য সুখবর হচ্ছে তোমাদের 7,100 টাকাতে 100 জনকে ভর্তি নিব। আর যারা আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচে আসতে চাচ্ছ 24 আর 23 ব্যাচ, তোমাদের কিন্তু 6,100 টাকাতে আমরা ভর্তি নিচ্ছি। হ্যাঁ, ক্লাস আমরা তো 25 ব্যাচের শুরু করে দেবো এই মাসের শেষের দিকে। 24-এর ক্লাস আমরা শুরু করতে চাইছিলাম এই মাসের শেষের দিকেই, কিন্তু ওদের এক্সাম নিয়ে একটু চিন্তা করতে হবে ওদের টাইমটা নিয়ে। তবে তোমরা যারা এখন ভর্তি হয়ে যাবা তারা তাড়াতাড়ি বইগুলো পেয়ে যাবা, সবার আগে বই পাবা এবং ক্লাসগুলো আমি খুব সুন্দরভাবে নিব। তোমরা তো আমার সব ক্লাসই করছো মোটামুটি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জেনারেল ইংলিশ। যদি না করে থাকো আমাদের ইউটিউব চ্যানেল মেডিকেল আওয়ার ড্রিম, সেখানে যে আমার যে কোনো একটা করে ক্লাস করে দেখো সব সাবজেক্টের। যদি ভাল লাগে তাহলে তুমি কোর্সে ভর্তি হও, কারোর কাছে শুনে ভর্তি হওয়া লাগবে না। অমুকে বলছে আফসানা আপু অনেক ভালো পড়ায়, ভর্তি হয়ে গেলাম। আবার অমুকে বলছে আফসানা আপুর পড়া ভালো লাগে না রে, তারপরে ভর্তি হইলাম না। এরকম কারো কথা ইনফ্লুয়েন্স হও না, তুমি নিজে তোমার বিবেক বুদ্ধি আছে যাচাই করে আমাদের মেডিকেল আওয়ার ড্রিমের ইউটিউবের ক্লাস দেখে তারপর আমার কোর্সে ভর্তি হও। যদি অনলাইন কোর্সে ভর্তি হতে হয় তাহলে মেডিকেল আওয়ার ড্রিমেই ভর্তি হও। তোমাদের সুন্দর কেয়ার নিব এবং চান্স পাওয়ার জন্য অনেক হেল্প করবো যতটুকু সম্ভব আমার। ওকে, দেখো আমাদের হিমছড়ি, কক্সবাজারে, খৈয়াছড়া, মিরসরা এগুলো মুখস্থ করতে হবে। অমিয়া, মুখ যা যা আছে রাখাইন এগুলো মুখস্থ করবা যতটুকু পারো, কারণ এই বছর এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এরপরে আমাদের এগুলো রিডিং দিও। সমুদ্র সৈকত, কলাতলি সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার এলিফ্যান্ট পয়েন্টে। কটকা বিচ এগুলো রিডিং দিবা, বুঝছো? বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোনটা যদি বলে তাহলে কক্সবাজার সমুদ্র সৈকত। অনেক বড় সমুদ্র সৈকত, 120 কিলোমিটার বা তোমার 75 মাইল। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের
পুরানো নাম হচ্ছে ফালকিন বা পানোয়া বা বাকলি। এগুলো একটু পড়ো, এখান থেকে কোশ্চেন আসতে পারে, একটু রিডিং করে রেখো। বঙ্গোপসাগরের একটি গভীরতম খাদের নাম হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াচ অফ নো গ্রাউন্ড হচ্ছে আমাদের কক্সবাজার সমুদ্রতে বঙ্গোপসাগরের ভিতরে অবস্থিত। তাহলে আমি আজকে যতটুকু পড়ালাম খুব ভালো করে পড়তে হবে, এবং এখানে আমি কতগুলো দ্বীপ সম্পর্কে বলছি। আজকে আমাদের লাস্ট টপিক হচ্ছে এটা। আমাদের দ্বীপগুলোর মধ্যে দেখো মনপুরা দ্বীপ কোথায়? মনপুরা দ্বীপ হচ্ছে ভোলাতে। মনপুরা দ্বীপে পর্তুগিজরা বসবাস করতো, মনপুরা দ্বীপ। তারপর দক্ষিণ তালপট্টি দ্বীপ, কথা বলছি দক্ষিণ তালপট্টি দ্বীপের কথা। দক্ষিণ তালপট্টি দ্বীপ সাতক্ষীরা শ্যামনগরে, সাতক্ষীরা জেলার শ্যামনগরে দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়াভাঙ্গা নদীর মোহনায় বাংলাদেশ এবং ভারতের মাঝামাঝিতে দক্ষিণ তালপট্টি দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে ভারতের সাথে আমাদের ঝামেলা ছিল। আমরা বলছিলাম যে আমাদের হচ্ছে 3 বিঘা করিডোর ছেড়ে দিলে আমরা দক্ষিণ তালপট্টি দ্বীপ দিয়ে দিব। আমরা দক্ষিণ তালপট্টি দ্বীপ দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের 3 বিঘা করিডোর ছাড়া দেয় নাই। এগুলো তিস্তা নদীর পাড়ে ছিল 3 বিঘা করিডোর, এগুলো নিয়ে আমার বইতেই পড়া আছে, তোমাদের পড়াবো না আবার। হারিয়াভাঙ্গা নদীর মোহনায় হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ, এটা ভারতের কাছে নিউমোর বা নিউমোর নামে পরিচিত। 2010 সালে এটা আবার তোলাই গেছে, বুঝছো? কে নিবে, কারাকারি আর কি করবে, তোলাই গেছে। যাই হোক, শাহপরীর দ্বীপ টেকনাফে, নাফ নদীর মোহনায় শাহপরী দ্বীপ সামুদ্রিক শুটকির জন্য বিখ্যাত। মহেশখালী দ্বীপ, এটা থেকে কোশ্চেন আসতে পারে। মহেশখালী দ্বীপ একমাত্র পাহাড়ি দ্বীপ। আদিনাথ মন্দির কোথায় অবস্থিত? মহেশখালী দ্বীপে। আদিনাথ মন্দিরটি মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত মহেশখালী দ্বীপে, এটা অনেক ইম্পর্টেন্ট। কক্সবাজারে মহেশখালী। সোনাদিয়া কক্সবাজারে, এখানে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে সোনাদিয়া দ্বীপে। প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়, এটা অনেক ইম্পর্টেন্ট কথা। সন্দ্বীপ, সন্দ্বীপ চট্টগ্রামের প্রবেশদ্বার বলা হয় সন্দ্বীপকে। সেন্ট মার্টিন নাফ নদীর মোহনায়, অপর নাম নারিকেল জিঞ্জিরা, এটা সামুদ্রিক প্রবাল দ্বীপ। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কথা। সেরাদ্বীপ বাংলাদেশের একদম দক্ষিণে, সর্বদক্ষিণের স্থান সেরাদ্বীপ কক্সবাজারে। কুতুবদিয়া দ্বীপ ইম্পর্টেন্ট, কুতুবদিয়া বাতিঘরের জন্য বিখ্যাত, এটা অনেক ইম্পর্টেন্ট। বাতিঘরের জন্য বিখ্যাত নিচের কোন দ্বীপ? বাতিঘরের জন্য বিখ্যাত হচ্ছে কুতুবদিয়া দ্বীপ। ওকে, এরপর দেখো নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ হচ্ছে বাউলার চর নামে পরিচিত, এটা নোয়াখালীতে। অপর নাম ইসামতির চর। ভোলা, ভোলাতে বৃহত্তম দ্বীপ ভোলা, একমাত্র দ্বীপ জেলা ভোলা। ভোলা পূর্ব নাম শাহবাজপুর। কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ বলা হয় ভোলাকে, অনেক ইম্পর্টেন্ট পড়া কিন্তু এখানে। বঙ্গবন্ধু দ্বীপও আছে। বঙ্গবন্ধু দ্বীপ হচ্ছে আমাদের বাগেরহাট সুন্দরবনের দক্ষিণে। প্রধান আকর্ষণ লাল কাঁকড়া, এখন আর আসার সম্ভাবনা নাই, এটা বাদ দিয়ে দেওয়া দরকার ছিল বই থেকে। হাতিয়া নোয়াখালীতে অবস্থা, ব্যাস এইটুকু জানলে হয়েছে। বাংলাদেশে কিছু চর আছে, চর কুকরি মুকরি, চর নিউটন, দুবলার চর, মুহুরির চর, চর গজারিয়া, চর আলেকজান্ডার, নির্মল চর রাজশাহীতে। তারপরে সীতাকুণ্ডে চন্দ্রনাথ গরম পানির জন্য বিখ্যাত। এগুলো পড়তে ভালো লাগবে তোমাদের, এগুলো মুখস্থ টপিক, তাই বলে গেলাম, তেমন কিছু না। এখানে অনেকগুলো বন্দর আছে। বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম, তবে আমাদের 3টা সমুদ্র বন্দর আছে, চট্টগ্রাম, মংলা আর পায়রা সমুদ্র বন্দর। এগুলো সব মুখস্থ করবা, এগুলো বোঝানোর কিছু নাই। এরপর আমাদের পর্বতশৃঙ্গ, আমাদের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিংডং বা বিজয়। সাকাহাফলং বা মোদকটং নামে একটা আছে বান্দরবানে। তাজিংডং এর নাম তো বিজয় বললামই। তো এখান থেকে তেমন কিছু না, একটু পড়তে পারো। বাংলাদেশের হাওর ও বিল, বাংলাদেশের সর্ববৃহৎ বিলের নাম হচ্ছে চলন বিল। আরিয়াল বিল কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জে। আমি প্রায় আরিয়াল বিলে ঘুরি। আরিয়াল বিলে যে আবার যাইতে মন চাইতেছে। আরিয়াল বিল অনেক বড় একটা বিল, সুন্দর লাগে অনেক। আরিয়াল বিলে যাও তোমরা। হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট, জাফর পয়েন্ট, আমার অনেক ইচ্ছা আছে একটা, যে আমি যদি তোমার আরিয়াল বিলের আশেপাশে একটু বড় জায়গা কিনতে পারি, ওখানে একটা বানাবো, কি বলে, রিসোর্ট বানাবো। রিসোর্ট বানানোর পরে ওখান থেকে সবাই আরিয়াল বিলে যাইতে পারবে। আরিয়াল রিসোর্ট যদি বাস্তবায়ন হয় আর কি। আচ্ছা দেখো, বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হচ্ছে হাকালুকি হাওর। হাকালুকি না থাকে টাঙ্গর হাওর দিতে হবে আর কি অপশনে। তো এখানে যা যা আছে একটু পড়ো, এগুলো মুখস্থ করার বিষয়। পাহাড় পর্বত, এখানে অনেকগুলো পাহাড় নিয়ে কথাবার্তা বলে দিচ্ছি, এগুলো মুখস্থ। নীলগিরি বলা হয় বাংলাদেশের, নীলগিরি বান্দরবান অবস্থিত। নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। বললাম না, আমরা আসলে নিজেদের দেশের জায়গা নিয়ে আমরা সন্তুষ্ট না, আমাদের কিছু একটা নাম দেওয়া যায়। বাংলাদেশের দার্জিলিং, মানে দার্জিলিং অনেক সুন্দর, দার্জিলিং তো ভারতের, বাংলাদেশের দার্জিলিং হচ্ছে এটা। বাংলাদেশের লন্ডন হচ্ছে সিলেট, বাংলাদেশের কুয়েত হচ্ছে খুলনা। মানে বাংলাদেশের বিদেশের নাম দিতে ভালো লাগে আমাদের। ইভেন দেখো, আমরা বিদেশের ড্রেস পরতে পছন্দ করি, বিদেশের জিনিসপত্র ব্যবহার করতে পছন্দ করি, এরকমই আর কি। যাই হোক, এই জায়গায় যা যা আছে একটু ভালো করে পড়ে ফেলে, এগুলো মুখস্থ জিনিস, এগুলো পড়ানো চাইতে তুমি মুখস্থ করলেই মনে সুবিধা। নিজে একটা একটা করে লাইন আর কি মুখস্থ করবা। বৌদ্ধ বিহার আছে কিছু। তো এইটুকু ছিল আমাদের আজকের পড়া। আমরা এখান থেকেই প্রশ্ন করব, যা যা পড়াইলাম
এর বাইরে কোনো প্রশ্ন করা হবে না। এই পিডিএফটুকু 3টা পিডিএফ আরিফুল আপলোড দিয়ে দিচ্ছে এবং 3টা ক্লাস একসাথে সাজায় দেওয়া থাকবে, 3টা ক্লাস 3টা পিডিএফ, ব্যাস এইটুকু পড়ে 100 মার্কের একটা এক্সাম দিবা। পড়া কিন্তু মোটামুটি ভালোই আছে। তাহলে আজ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, ঠিক আছে? ওকে, ক্লাস শেষ। 20 তারিখে পরীক্ষা, আমি ভিডিও বানাই দিব। ওকে।